একটা বাড়ি, তাতে লোকজন বোঝায়, নির্ঝঞ্ঝাট একটা পরিবার। হঠাৎ এমন কি হলো যে সে বাড়ির লোকজনদের উপর শুরু হলো হাড়হিম করা ভুতুড়ে অত্যাচার। কোনোভাবেই যেন সেই অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছিল না। কিন্তু কেন? এর পেছনে কারণটাই বা কী? সেই ঘটনাই শুনতে যাচ্ছেন ম্যাড মেমোরিজের আজকের 88 নম্বর এপিসোডে। আমি জুয়েল, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনাটা যিনি আমাদের সাথে শেয়ার করলেন, উনি আমার কলিগ প্লাস বড় ভাই জামাল ভাই। ধন্যবাদ জানাচ্ছি জামাল ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন সব ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। সময় 1991। আমি তখন আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে। ব্যাপক পড়াশোনার প্রেশারে ছিলাম, কারণ সামনেই ছিল আমার এসএসসি এক্সাম। আমাদের বাড়িটি ছিল বেশ বড়। বাপ চাচারা সবাই মিলে বসত। বাড়ির চারপাশ ঘিরেই নিজেদের ফসলি জমি আর বাগান। বাবা আবার বাগান করতে বেশ ভালোবাসতেন। আমাদের বসত ভিটার চারপাশে ছিল প্রচুর গাছপালা, অনেক পুরনো গাছও ছিল। এছাড়াও বাবা মোটামুটি ভালোই গাছ লাগিয়েছেন সেই ছোটবেলা থেকেই। উনি সুযোগ পেলেই বাড়ির চারপাশটা ঘুরে বেড়াতেন, কোথায় নতুন গাছ লাগানো যায়, কোথায় কোন গাছ কোনো কাজেই লাগবে না, কেটে ফেলতে হবে, এসবেই ব্যস্ত। একদিন বাবা বাড়ির পেছনে গিয়ে দেখলেন একটা তুলা গাছ, বেশ বয়স হয়ে গেছে, গাছটা কোনো কাজেই আসবে না আর। এছাড়া গাছটার জন্য গাছটার আশেপাশে থাকা গাছগুলো বেড়ে উঠছে না ঠিকভাবে। তাই সেদিনেই বাবা লোক আনিয়ে সেই গাছটা কেটে দিলেন বেচে। আর সেদিন থেকেই শুরু হলো আমাদের বাড়িতে ভুতুরে সব কার্যকলাপ। সে কি অসহনীয় অত্যাচার, যা ছিল অবর্ণনীয়। ঘটনা শুরু সেদিন সন্ধ্যা থেকে। সেদিন সন্ধ্যায় বাড়ির সবাই মিলে বারান্দায় বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। আমিও আমার রুম থেকে বইটা বন্ধ করে বারান্দার দিকে যাচ্ছিলাম সবার সাথে বসে চা খেতে। এমন সময় হঠাৎ আমাদের টিনের চালে শুরু হলো ঢিল ছোড়া। কেউ বা কারা যেন প্রচণ্ডভাবে বৃষ্টির মতো ঢিল ছুটছে আমাদের টিনের ছাদে। হঠাৎ এরকম একটা আকস্মিকতায় বাড়ির সবাই গেলাম ঘাবড়ে। সত্যি বলতে ভয়ও পেলাম ভীষণভাবে। বাড়ির মা ঝিয়েরা সবাই ভয়ে অস্থির। বাচ্চারা শুরু করলো প্রচণ্ড কান্না। সে কি ভয়ানক অবস্থা! কে বা কারা হতে পারে? গ্রামের মধ্যে কেউ এমনটা করার তো কোনো কথা না। তাহলে ঠিক 30 সেকেন্ড বাদেই ঢিল ছোড়াটা থামলো। সাথে সাথে আমরা সবাই বাড়ির বাইরে গিয়ে খুঁজতে লাগলাম কে বা কারা হতে পারে। তন্ন তন্ন করে খুঁজলাম পুরোটা বাড়ি, কিন্তু কেউ তো নেই। আমাদের বাড়ির আশেপাশে বেশ খোলামেলা, অন্য সব বাড়িগুলো বেশ দূরে দূরে, কাউকে তো দেখা যাচ্ছে না। তাহলে ঢিল ছুড়ল কারা? সবাই থ মেরে গেলাম। হঠাৎ এরকম হওয়ার কারণটা কি? কে বা কারাই বা এমনটা করলো? সেই সন্ধ্যার ব্যাপারটা সবাই ভুলে যেতে চাইলেও সবার মধ্যে কেমন যেন একটা আতঙ্ক বিরাজ করছিল। সে রাতেই সবাই রাতের বেলা খেয়ে দিয়ে যার যার ঘরে গিয়ে ঘুম, আর আমি আমার রুমে গিয়ে বই পড়ছি। রাত আস্তে আস্তে বাড়ছে, মনটাও কেমন যেন করছে। কোনোভাবেই পড়ায় মন বসাতে পারছিলাম না সন্ধ্যার সেই ঘটনার পর থেকে। যদিও বাড়িতে লোকজনে ভরপুর, তারপরও কেমন যেন একটা ভয় ভয় করছিল। রাত প্রায় 12টা। সবাই তখন গভীর ঘুমে। নিঝুম রাতের ঝিঝি পোকার ডাক বাইরে। চোখ দুটো আর কোনোভাবেই খোলা রাখা যাচ্ছে না। আমি বই বন্ধ করে চেয়ারটা ছেড়ে যেই উঠতে যাব, এমন সময় হঠাৎ আবারও সেই ঢিলের বৃষ্টি শুরু হলো আমাদের টিনের চালে। কেমন যেন আতঙ্কে শরীরটা কেঁপে উঠল আমার। ধূপ করে বসে পড়লাম আমার সেই চেয়ারের উপর। মধ্যরাতে আবারও এমন এক পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। বাচ্চাগুলোর ভয়ার্ত কান্নায় পুরো বাড়ির বাতাস যেন ভারী হয়ে উঠল। সবার চোখে মুখে যেন একটা আতঙ্ক বিরাজ করছে। সবাই যার যার রুম থেকে বেরিয়ে বারান্দায় চলে আসলো। আমিও বারান্দায় গিয়ে জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম কেউ আছে কি না, কিন্তু কেউ নেই। কয়েক সেকেন্ডের মধ্যে আবার ঢিল ছোড়া থামলো। সবাই দৌড়ে বাড়ির উঠোনে গিয়ে বাড়ির চারপাশ, বাগান, রাস্তা সবখানেই তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু
কাউকে পেলাম না। এবার যেন বাড়ির সবাইকে একটা অজানা আতঙ্ক চেপে ধরল। এসব কিসের আলামত? কি শুরু হলো এই বাড়িতে? সে রাতে বাচ্চাদের কোনোভাবে ঘুম পাড়ানো গেলেও বড়রা কিন্তু একজনও ঘুমালেন না আতঙ্কে। তার পরের দিনও একই অবস্থা, কখনো দুপুরে, কখনো সন্ধ্যায়, কখনো বা রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলল দিনকে দিন। ব্যাপারটা যে স্বাভাবিক না তা বোঝার পর কত হুজুর, কত ইমাম, কত কবিরাজ যে ডাকা হলো বাড়িতে, কিন্তু সমাধান তো হলোই না। অত্যাচারের মাত্রা আস্তে আস্তে বাড়তে লাগলো। আর অত্যাচারটা শুধু ঢিল ছোড়ার মধ্যেই থাকলো না, যোগ হলো নানান ধরনের অত্যাচার। যেমন ঘরের সবাই বসে গল্প করছে, হঠাৎ সে আড্ডায় কখনো ঢিল, কখনো সুপারি, কখনো কাদা, কখনো বা ময়লা ছুঁড়ে মারা হতো। কিছুদিনের মধ্যে আরও একটা অত্যাচার যোগ হলো সাথে। কেউ যদি ওর ব্যাপারে কোনো কথা বলতো তাহলে তার গালে চড় মারা হতো, আর সেই চড়টা ছিল অদৃশ্য হাতের চড়। ঘটনা শুরুর 5 থেকে 6 দিনের মধ্যেই শুরু হলো এই চড় মারার ঘটনা। বাবার এক বন্ধু সেদিন দুপুরবেলায় বাড়িতে আসলেন আমাদের বাড়িটার একটা সমাধান খুঁজতে। উনি ছিলেন আধ্যাত্মিক টাইপের লোক, জিন ভূতের ব্যাপারে ওনার অগাধ জ্ঞান। দুজনে বারান্দায় বসে গল্প করছেন, এমন সময় উনি বাবাকে জিজ্ঞেস করলেন বাড়িটার ব্যাপারে। আর বাবা তা বলতে যাওয়া মাত্রই দুজনের গালেই সজোরে 2টো চড় পড়ল, আর দুজনেই চেয়ার থেকে ছিটকে পড়লেন মাটিতে। আর সেদিন থেকেই ওদের নিয়ে বাড়িতে আর কোনো কথা হলো না, নীরবে শুয়ে যেতে থাকলাম অত্যাচার। ওদিকে বাড়িতে ভয়ানক পরিস্থিতির মধ্যেও উনি বা ওনারা যেন আমার প্রতি খুব সদয় ছিলেন। যেহেতু আমার সামনে পরীক্ষা, সারাক্ষণে পড়াশোনার মধ্যেই ছিলাম। আর আমার পড়াশোনা থাকাকালীন সময়ে কখনো ঢিল ছোড়া হতো না। এছাড়া আরও একটা ব্যাপার খেয়াল করলাম, বাড়ির সবাইকে ঢিল, কাদা, ময়লা যাই মারা হোক না কেন, তা কিন্তু কারো শরীরে কখনো লাগতো না, সবার মধ্যেখানে এসে পড়ত। এরই মধ্যে আরও একটা মজার ঘটনা যুক্ত হলো। একদিন বাইরে থেকে এসেই আমি আমার পড়ার টেবিলে বসা মাত্রই টেবিলের উপর দেখতে পেলাম বড় সাইজের একটা আপেল। চিন্তা করলাম আপেল তো বাড়িতে আনা হয়নি, তাহলে আপেলটা কোথায় থেকে আসলো? তারপর অত শত না ভেবেই খেয়ে নিলাম আপেলটা। তার কিছুক্ষণ পর মাকে সামনে পাওয়া মাত্রই আপেলের কথা জানাতেই মা জানালেন বাড়িতে কোনো আপেল আনা হয়নি। তাহলে কে আমার টেবিলে আপেল রাখলো? আপেলে কিছু নেই তো? একটা অজানা ভয়ে যেন শরীরটা শিউরে উঠল। এরপর থেকে আমার টেবিলে শুধু আপেলই না, যোগ হলো কমলা, কখনো আঙ্গুর, পেয়ারা, কলা, এসব ফলগুলো কেউ যেন আমার টেবিলে রেখে যেত সব সময়। ব্যাপারটা একদিন বাড়ির সবাইকে এনে দেখাতেই সাথে সাথে চাচা আমাকে নিষেধ করলেন ওই ফল না খেতে। আর সাথে সাথে চাচাকে মারা হলো সেই অদৃশ্য হাতের চড়। চাচা আষ্টে পড়লেন মাটিতে সেই চড় খেয়ে। সবাই ভয়ে ঠায় দাঁড়িয়ে রইল, আর আমি সাথে সাথেই ফলটা খেয়ে নিলাম। সেই ফলগুলো বাড়ির কাউকে সাধলেও কেউ খেত না ভয়ে। প্রায় 6 মাস সেই নির্যাতন সহ্য করলাম আমরা সবাই। সেই সময় গ্রামে গ্রামে বেশ বড় করে ওয়াজ মাহফিল আয়োজনের রেওয়াজ ছিল। একদিন কোনো এক গ্রামে যাওয়ার পথে তৎকালীন বেশ বড় মাপের একজন মাওলানা সাহেব পালকিতে চড়ে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাবা গিয়ে ওনার পালকির সামনে দাঁড়ালেন। হুজুরকে থামিয়ে বাড়ির সমস্যাটা জানালেন ওনাকে। সব শুনে হুজুর বাড়িতে প্রবেশ করলেন। তারপর আমাদের বাড়ির উঠোনে বসে দোয়া দুরুদ পড়ে নিশ্চিত করলেন ও আর আমাদের কোনো সমস্যা করবে না। তারপর বাবা ওনাকে জিজ্ঞেস করলেন এর উৎপত্তি কোথা থেকে। তার উত্তরে হুজুর যা বললেন তা শুনে আমরা ভয়ে পুরো আঁতকে উঠলাম। কিভাবে হুজুর গড় গড় করে বলতে থাকলেন, ঠিক 6 মাস আগে যে তুলা গাছটা কাটা হলো ও গাছে ওর বসত ছিল, আর ওই গাছটা কাটার জন্য ওর আগে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। তারপর থেকে বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। কেমন লাগলো আজকের ঘটনা? ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।